ইতিহাস লিখছে সেই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনা, নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়, এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10,000 মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলল এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10,000 করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভান্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বলল না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর 3টা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, 2বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, 3বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। স্মৃতিশক্তি সম্পন্ন এরকম 3জন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না। বাজারে শহরাত করে দেওয়া হলো, নতুন নতুন ফ্যান সরাই দেন, নতুন নতুন কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো। ইচ্ছে আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি, ফ্যান সরাই দেন পিছনের দিকে, পিছনে লাগাই দেন আমার পিছনে। এখন এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা। কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি, এটা তো আমি জানি। কবি কয়েছেন আপনি জানবেন কি, গুলো তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশাহ বলছে শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না, এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো অসম্ভব, আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। 2বার শুনলে যার মুখস্থ হয় তার তো 2বার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। 3বার শুনলে যার মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছে, কবিতা এনেছে। বাদশা বলল শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10,000 রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশাহ শুনিয়া চিন্তা করলো সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10,000 মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে, কি সাংঘাতিক কথা। রাজা তখন বলল কবি এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে, যা আমিও জানি না আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল তাদের। তারা কারোর অধীনতা স্বীকার করতো না, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল। শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করত না। সেই জিনিসটির নাম ছিল বহির্জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য
আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম, সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নয়, কোনো উপাস্য নয়। তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি আল্লাহ। নাম কোনো, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি। মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এবং তার প্রেরিত রাসূল, প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি, আপনারা বলেন কথা বলে যে ভাই সাহেব, আজকের মাহফিলে আমরা সবাই কি ছোট্ট বাচ্চারা ছাড়া আমরা সবাই এই একমাত্র ব্যক্তি রাসূলের হাদিসের অনুযায়ী এই তো এখন ইসলাম সুবে হুদা ইমানের সাথে অর্থ সহকারে বিশ্বাস করে যখনই কালেমা তাইয়্যিবা শাহাদাত করেছে, রাসূলের হাদিস হচ্ছে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে আমরা পাপ এবং সে ইসলাম পক্ষ থেকে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করার কারণে তাকে মুখে আলিঙ্গন করে সম্মানিত দেখছি। আমি এখানে গাজীপুরের সেনামে জনাব আবুল হাসান সাহেব উপস্থিত আছেন। বর্তমান সেনামে আমি তাকে বলবো তার খোঁজ নিয়ে তাকে দিন এবং ইমান শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য দায়িত্ব দিবেন। শুধু মুসলমান হলেই হবে না, আমি তাকে মুসলমান রাখতে লাগলে ইসলাম নাই বুঝতে পালন নাই করতে ভঙ্গবাড়িতে বললাম দেখি না বলে সেই জন্য সে যাতে ইসলাম শিখতে পারে এবং তার কর্মসংস্থান কিভাবে খালে পড়বে, এখন তো তার আত্মীয় স্বজন তার দুশ্মন হয়ে যাবে, কাজেই তার নিরাপত্তার দিয়ে লক্ষ্য রাখতে হবে। আমি এলাকার নেতৃত্ব করবো যেমন জনাব সরকার সাহেব, জনাব আব্দুল মান্নান সাবেক মন্ত্রী, তাদেরকে আমি অনুরোধ করবো যে এই ছেলের কর্মসংস্থানের জন্য আপনারা মেহরবানি করেন। আমরা সবাই মনে হবে একজন খ্রিস্টান ইসলাম কবুল করার জন্য এসছে, একজন খ্রিস্টান ইসলাম কবুল করার জন্য এসছে। জানিয়ে ফেলবেন। এই ছেলেটির নাম হলো মিস্টার রাশেদ। খ্রিস্টান এখন ইসলাম বাংলাদেশে সে বললো যে আমি তুলে নেবো। এটা হলো নতুন টার্গেট যেটা তুমি এখানে কাজ করবে শপিং করে চাকরি করে ইসলাম কবুল করার জন্য এসছে, নাম বললো যে আমি নাম রাখে, আমি তার নাম রাখছি খালেদ সাইফুল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মাদান মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করছি। এই গ্রামের মাটি মানুষের ভিতরে মিশে আছে ধানের শীষ। বিএনপি আপনারা একত্রিত হয়ে আগামী দিনগুলো কিভাবে আমরা এই 4টা দিন পার করব, আপনারা অত্যন্ত প্রহরীর ন্যায় সজাগ থাকবেন। গতকালকে আপনারা দেখেছেন আমাদের দর্শনার পার্শ্ববর্তী গ্রাম উজলপুরে আমাদের দর্শনাপুর জামাতের একজন উচ্চতর নেতা, উনি সরাসরি লাঠি হাতে করে যেভাবে বর্বরচিত ভাবে একটার যুবককে আক্রমণ করা হয়েছে আমাদের দলীয় নেতা কর্মীর ওপর, তার ধিক্কার জানাচ্ছি। আমি কাল রাতে 1টা পর্যন্ত এই দর্শনার থানায় আমি আর হাবিবর বোনের 2 জন উপস্থিত থেকে সেটার একটা সমাধান করেছি। না হলে আমাদের ছোট ভাইদেরকে আমরা শান্ত রাখতে পারতাম না। আমি আমার অপোজিশন গ্রুপের নেতৃবৃন্দ থেকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা কোন রকম কোনো পায়তারা করবেন না, কোন রকম অরাজকতা সৃষ্টি করবেন না। কারণ আমাদের নেতৃবৃন্দ সবাই আমার নেতার নির্দেশে শান্ত আছেন। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে আবার আহ্বান করছি, আপনারা ধানের শীষে ভোট দিবেন। আমি আমার গ্রামের সন্তান হিসেবে আমার বাবা মায়ের কাছে, আমার প্রার্থীর কাছে ছোট্ট কিছু পরামর্শ বা আবদার থাকবে গ্রামবাসীর পক্ষ থেকে। সেটা আমাদের দর্শকদের লেখাপড়ার মানসম্মত যোগ্য শিক্ষক নিয়োগ এবং যেসব শিক্ষক নিয়োগ হয়ে গেছে সেসব শিক্ষকদের উন্নত ভালো প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলা যায় কিনা সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নারী সহ সকলের উন্নত চিকিৎসার জন্য একটা আধুনিক হাসপাতালের ব্যবস্থা করবেন। দর্শনার নারীরা অনেক গর্বত, ওনাদের কাজের কোনো ব্যবস্থা দর্শনার কোনো শিল্প প্রতিষ্ঠান করা যায় কিনা সেদিকে খেয়াল রাখবেন। আমাদের দর্শনার শ্যামপুর জয়নগর পার্শ্ববর্তী মাথাভাঙা নদী, এই নদীর ভাঙনের কারণে আমাদের গ্রামের অনেক সম্পদ বিলীন হয়ে গেছে, জমি। সেই বাঁধ নির্মাণ করে এই গ্রামটা কিভাবে রক্ষা করা যায় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমাদের ভারতের পার্শ্ববর্তী বড় এলাকা হওয়ার কারণে আমাদের সন্তানরা মানবের প্রতি বেশি ঝুঁকে যায়। আপনি মানব নিয়ন্ত্রণের ব্যাপারে কতটুকু কি চিন্তা করছেন সেটা আমাদের অবগত করবেন অথবা পরামর্শ দিবেন এবং সজাগ থাকবেন। আমাদের শ্যামপুর জয়নগর গ্রামে কোন ফুটবল খেলার মাঠ নেই। আমাদের ইয়াং জেনারেশনের একটা দাবি আপনার কাছে রাখতে বলেছেন যে একটা ফুটবল খেলার মাঠ 2 গ্রাম মিলে একটা করার ব্যবস্থা করে দিবেন। আপনি কতদিন বলেছেন স্থল বান্ধবের ব্যাপারে আপনি এখানে কাজ করবেন, সে বিষয়ে আবার স্মরণ করে দিচ্ছি। প্রতিবন্ধীদের জন্য একটা স্কুল আছে, এটা আরো কিভাবে মানসম্মত ভাবে উন্নত শিক্ষার ব্যবস্থা করা যায়, চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাদের কিভাবে চিকিৎসা করা যায় সেদিকে একটা খেয়াল রাখবেন। আমাদের দর্শনাতে মহিলা কোনো কলেজ নাই, মহিলা কলেজের ব্যাপারে আপনার একটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পথিত যশা নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ধানের শীষের বিজয়ের জন্য, আমার সামনে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা অনেক কষ্ট করে যাচ্ছেন। আমার ডানে সমস্ত ইউনিয়নের মা বোনেরা, আপনারা দীর্ঘদিন ধরে ধানের শীষের বিজয়ের জন্য কষ্ট করে যাচ্ছেন। আর মাত্র 4-5টা দিন, এই 4-5টা দিন আপনারা ধৈর্য ধারণ করুন। এই 4-5টা দিন আপনারা আর একটু কষ্টটা বাড়িয়ে দেন। আপনাদের কষ্ট 13 তারিখে আমরা হাসি মুখে সমস্ত কষ্ট ভুলে যাব ইনশাল্লাহ। আমাদের
বিএনপির যত নেতা কর্মী আছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই। এই আলমডাঙ্গাবাসীকে আমি স্যালুট জানাই। যেভাবে আপনারা খেয়ে না খেয়ে, যেভাবে আপনারা দিনে রাতে আপনারা ধানের শীষের পক্ষে যে আওয়াজ তুলেছেন, আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনারা যে কষ্ট করছেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, যদি ধানের শীষে ভোট দিয়ে আমার ছোট ভাই শরীফুজ্জামানকে এমপি বানান, আর জনাব তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হন, আমি কথা দিচ্ছি এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাবাসীর ভাগ্য উন্নয়নে জনাব তারেক রহমান সুদৃষ্টি দেবেন। আমি ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন আমি দেখব চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে ধানের শীষ কত ভোট পাই, তারপরে আপনার সাথে কথা হবে। চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে 64 নম্বর জেলা থাকবে না, এই জেলাকে আমি অনেক উন্নত জেলা আমি পরিণত করে দিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর বিএনপির নেতৃবৃন্দের কাছে আমাদের যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আমার পরিবারের যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা, এই ঋণ আমরা কোনোদিন শোধ দিতে পারবো না। আপনারা আর 4-5টা দিন কষ্ট করেন, আমি কথা দিচ্ছি আমরা বারবার আপনাদের মাঝে ফিরে আসব, আপনাদের কথা শুনবো, আমার ছোট ভাইকে নিয়ে এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উন্নয়ন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব তারেক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আলমডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির এখন ফুটবল টুর্নামেন্ট হবে। তোমার নাম কি? তাহসিন তোমার? মাহিন তোমরা দুজন রাজা, আর এখন এই প্রজারা আসবে ভাগে বাইটে। এখন বলো, কেমন ছিল মানে বাক্স দুজন দুই দিকে চলে গেল। এই শোনো, কেউ বল কেউ ফুটবল আর কেউ বল। আচ্ছা, ফুটবল বল। একবার ইনাস চাওয়া আর একবার উৎসাওয়া, আরো দুইজন এসছে। বলো কেউ বিদ্যুৎ কেউ কারেন্ট আমার কারেন্ট দেখো দেখো বিদ্যুৎ এই যে এখন টুর্নামেন্ট হবে বারপর হবে তাহলে ফের 4 জন করে ভাগ। আমার সিরিয়াল আমি বাবাটি 15 পা গোল, গোলকিপার। আমরা কি জিতবো আরে মার্কা কি আছে? কোন মার্কা? এই, এই ফুটবল মার্কা এখন আমরা। এই নদী দাড়িপাল্লা কিরা কিরা, দাড়িপাল্লা হাত তোল, দাড়িপাল্লা কিরা কিরা, এরকম দাড়িপাল্লা আর ইয়ে এখন তো গোল হয়ে গেল।